দিল্লি তিহার জেল থেকে প্যারোলে মুক্তি পাওয়া 6 মাস আগে এক অপরাধী কলকাতার রিপন স্ট্রিট থেকে ধরা পড়ল। কিভাবে সেখান থেকে রিপন স্ট্রিটে, কেনই বা রিপন স্ট্রিটে? এখানে কি কেউ শেল্টার দিচ্ছিল? সে কে, কিভাবে ধরা পড়ল? মোহাম্মদ সৌরভ, জানবো। অমিত রয়েছে আমার সঙ্গে ফোনে। অমিত, লখনৌ গ্যাংস্টার মোহাম্মদ সৌরভ, তিনি জুলাই মাসে তার স্ত্রী অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিহার জেলে বন্দী। তিনি প্যারোলে মুক্তি নিয়ে বাড়ি গিয়েছিলেন লখনৌতে এবং তারপরে তিনি জেলে ফেরত যাননি বা তিনি পালিয়ে গেছিলেন, এমনটা কিন্তু অভিযোগ বা এমনটা কিন্তু দিল্লি পুলিশের তরফে দাবি করা হচ্ছে। এরপরে মোহাম্মদ সৌরভকে বিভিন্ন জায়গাতে খোঁজা হচ্ছিল, উত্তরপ্রদেশ এসটিএফের সাহায্য নেওয়া হচ্ছিল এবং কিছুক্ষণ আগেই রিপন স্ট্রিট থেকে মোহাম্মদ সৌরভকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ, এমনটা কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। এবং এই মোহাম্মদ সৌরভ নটোরিয়াস ক্রিমিনাল 2011 সালে দিল্লিতে নামি দামি একটি সোনার দোকানের ঢুকে 1 কোটি টাকার সোনার গয়না লুট এবং সোনার দোকানদার সহ 3 জনকে খুন তিনি করেছিলেন এবং এই ঘটনায় তিনি সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বন্দী ছিলেন হচ্ছে তিহার জেলে। এবং জুলাই মাসে স্ত্রী অসুস্থ দেখিয়ে প্যারোলে তিনি ছাড়া পেয়েছিলেন এবং বাড়ি গিয়েছিলেন। তারপর থেকে সে কিন্তু পালিয়ে বেরোচ্ছিল এবং তাই কিছুক্ষণ আগে রিপন স্ট্রিট থেকে গ্রেপ্তার করছে দিল্লি পুলিশ এবং ইতিমধ্যে তাকে পাকশি থানায় নিয়ে যাওয়া হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে দিল্লি পুলিশের তরফে যেটা দাবি করা হচ্ছে যে এই প্যারোলে মুক্তি পাওয়ার পর সে গা ঢাকা দেয় এবং বিভিন্ন জায়গাতে সে কিন্তু পালিয়ে বেরোচ্ছিল এবং কিছুদিন আগে বা মাসখানেক আগে তিনি কলকাতায় এসেছেন, এমনটা কিন্তু দিল্লি পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। এবং পোক্সে এলাকাতে লুকিয়েছিলেন এবং আজকে রিপন স্ট্রিট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পোক্সে কোথায় ছিলেন সমস্তটা এই মুহূর্তে ইনভেস্টিগেশন পর্যায়ে রয়েছে বা তারা এক্সামিন করছেন এবং সরাসরি ইতিমধ্যেই ধরে পাকশি থানায় নিয়ে আসা হয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ জুলাই মাসের পর থেকে এই নভেম্বর মাসে একটু শেষ দিক, এই যে এতদিনের যে বেশ কয়েক মাসের যে ব্যবধান, এই দিন কোথায় কোথায় গিয়েছিলেন। কারণ এই মোহাম্মদ সৌরভের খুনের আগে উত্তরপ্রদেশ এবং বিহার বা এই সমস্ত নেপাল সীমান্তবর্তী এলাকাতে কিন্তু উত্তরপ্রদেশ এসটিএফ এবং দিল্লি পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছিল এবং পরবর্তী সময় দিল্লি পুলিশ এবং বিশেষ সূত্র মারফত তারা এখন খবর পায় যে কলকাতায় লুকিয়ে রয়েছে। এরপরে কলকাতাতে কিন্তু অভিযান চালানো হয় এবং রিপন স্ট্রিট থেকে সৌরভকে অ্যারেস্ট করা হয়েছে। ধন্যবাদ। নিউটাউনে সোনা ব্যবসায়ী স্বপন কামিলা খুনে পরিবার অভিযোগ করেছিল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এখনো পর্যন্ত প্রশান্ত বর্মনের বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ করেছে না, এখনো পর্যন্ত বিভিন্ন তথ্য নথি সব কিছু খুঁটিয়ে দেখে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যে 3 জনই প্রশান্ত বর্মন ঘনিষ্ঠ বলে দাবি করছে পুলিশ। তো এই 3 জনের সঙ্গে প্রশান্ত বর্মনের কথা হয়েছিল সেদিনের সেই খুনের দিন, অপহরণের পরে কি কি কথা হয়েছিল, এই সব জানতে কল ডিটেলসে এবারে নজর। এই কল ডিটেলস থেকে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, স্বর্ণ ব্যবসায় খুনের ঘটনা ছিল অভিযুক্তের কল ডিটেলস এবং মোবাইলের ফোনের পুরো তথ্য একেবারে পুরোপুরি কিন্তু তদন্তকারীদের হাতে। ঘটনার আগে এবং ঘটনার পরে 3 জনের সাথে ভিডিও যে সমানভাবে কথোপকথন হয়েছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। তার মধ্যে অভিযুক্ত রাজু ঢালি গাড়ি চালক, তিনি কিন্তু ভিডিওর সঙ্গে কম কথা বললেও যোগাযোগ ছিল রীতিমতো। এবং অভিযুক্ত তুফান সাফা এবং সঞ্জয় সরকারকে সাথে এই খুনের ঘটনার আগে এবং খুনের ঘটনার পরে একাধিকবার দিন কয়েক কথোপকথন হচ্ছে, সেই তথ্য ইতিমধ্যে হাতে এসে পৌঁছেছে। এমনকি দেখা যাচ্ছে প্রত্যেকে টাওয়ার সেই টাওয়ার লোকেশন সমস্ত কিছু একেবারে গোয়েন্দা বাজে কলকাতায় যে এসছিলেন সবাই প্রত্যেকে সেই টাওয়ার লোকেশন হাতে এসে পৌঁছেছে। 3 অভিযুক্তের ফোন ফরেন্সিকে পাঠানো হয়েছিল এবং 2-3 দিনের মধ্যে রিপোর্ট আসবে এমনটাই তারা মনে করছে। তারপরে বাকি যে পদক্ষেপ সেই পদক্ষেপ নেবে। মোবাইলে কল ডিটেলস দেখে 2 অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই উত্তরবঙ্গ এলাকায় খোঁজ চালানো হচ্ছে, কিন্তু যে তথ্য উঠে আসছে একদিকে কল ডিটেলস শুধু তাই না, অন্যদিকে ফোনের টাওয়ার লোকেশন, এই সবকিছু কিন্তু একেবারে মিলে যাচ্ছে। আর সেখান থেকে কিন্তু পুলিশের পরবর্তী পদক্ষেপ কি হবে তা কিন্তু ফরেন্সিক মোবাইল রিপোর্ট আসার পরেই কিন্তু আরো স্পষ্ট হবে। ধন্যবাদ। একের পর এক নতুন নতুন তথ্য উঠে আসছে দিল্লি বিস্ফোরণের ক্ষেত্রে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে 3টে নাম, সেই 3টে নামের মধ্যে একজন আত্মঘাতী জঙ্গি, বাকি 2 জন শাহিন আর মুজাম্মিল, যে 2 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই ফরিদাবাদ সেলের ক্ষেত্রে বলে মনে করছেন তদন্তকারীরা। এই 2 জনের একসঙ্গে একটা ছবি, একটা ফুটেজ এবার পুলিশের হাতে। এই ফুটেজ কখনকার, কোথাকার? যে ফুটেজ দেখা যাচ্ছে মুজাম্মিল, শাহিন, এই ফুটেজ কোথাকার?
মৈত্রেয় রয়েছেন আমার সঙ্গে। মৈত্রেয়, যে ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, যে স্টিল আমরা দেখতে পাচ্ছি, যেখানে মোজাম্মেলকে দেখা যাচ্ছে, বা মোজাম্মেল বলে যার নাম বলা হচ্ছে, শাহিন বলে যাকে গ্রেপ্তার করা হয়েছে, জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সক্রিয় যোগ রয়েছিল ডক্টর শাহিন, সেই দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। কোথাকার ছবি এটা, কবেকার ছবি? দেখো, এই ছবিটা হচ্ছে গাড়ির কেনার দিন। এই ব্রেজা গাড়ি ইতিমধ্যেই তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছে আলফালা বিশ্ববিদ্যালয় থেকে, এবং এই ব্রেজা গাড়ি 23শে সেপ্টেম্বর 2025 সালে কেনা হয়েছিল, এবং তাৎপর্যপূর্ণভাবে ক্যাশ টাকা দিয়ে এই গাড়ি কেনা হয়েছিল। এবং এই গাড়ি কেনার সময় এই হোয়াইট কলার ক্রাইমের যে অন্যতম দুই মূল চক্রী শাহিন এবং তার সহযোগীকে মুজাম্মেলকে এখানে দেখা যাচ্ছে। শাহিনের নামেই এই গাড়ি কেনা হয়েছিল, এবং এই গাড়ির ঠিকানা হিসাবে কিন্তু দেওয়া ছিল আলফালা বিশ্ববিদ্যালয়ের নামে। ধন্যবাদ। পুরো মডিউল তৈরি করা হয়েছিল অনেক ফলোয়ারদের নিয়ে, ধর্মের নামে টাকা তোলা হতো, ধর্মীয় ট্রাস্টের নামে। একা এ কাজ কারো পক্ষে করা সম্ভব না। তো উমর নবীরও সহযোগী ছিল। সেই সহযোগী কারা? আরো একজন গ্রেপ্তার, দিল্লি বিস্ফোরণে আরো একজন গ্রেপ্তার। বলা হচ্ছে উমর নবীর সহযোগী, উমরের সহযোগী কে? এই জাসির বিলাল ওয়ানি। কোথা থেকে, কিভাবে তাকে গ্রেপ্তার করলো এনআইএ? মৈত্রেয় রয়েছেন দিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রেয়, দেখো, জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ, এও কাশ্মীরের বাসিন্দা, এবং কাশ্মীরের বাসিন্দা ওয়ানিকে এনআইএ গ্রেপ্তার করেছে, এবং ইতিমধ্যেই তাকে 10 দিনের কাস্টডি দেওয়া হয়েছে। এই গ্রেপ্তারের পর মূলত ড্রোন তৈরি এবং অন্যান্য টেকনিক্যাল সাপোর্ট এই বিলাল বা ওরফে দানিশ সে করতো ওমর নবীকে। ধন্যবাদ। এক তো আলফালা বিশ্ববিদ্যালয়, দেখা যাচ্ছে যাদের ডাক্তার বলে মনে করতেন সবাই, তারাই তাদের সেই অ্যাপ্রোনার স্টেথোর আড়ালে নিজেদের জঙ্গি সত্তা লুকিয়ে রেখেছিল। বেশ কয়েকজন ডাক্তার গ্রেপ্তার। এবার জম্মু কাশ্মীর পুলিশ জম্মু কাশ্মীরের যে জম্মুর যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে এবার খোঁজ শুরু করে দিয়েছে। কে বলতে পারে এখানে যে ডাক্তাররা ছিল, যে ডাক্তারদের বহুদিন ধরে হয়তো কোনো লকার রয়েছে, যে লকার ইউজ করা হয় না, বন্ধই পড়ে রয়েছে, সেই সব লকারে এমন কোনো নথি, এমন কিছু তথ্য রয়ে যায়নি তো, যা হয়তো এই বিস্ফোরণের ক্ষেত্রে একটা বড় সড়ো সূত্র হতে পারে। তাই এবার সেই লকারগুলো খুলে খুলে দেখা শুরু হলো, তল্লাশি শুরু হলো। জঙ্গি কার্যকলাপের কোনো নথি যদি এখান থেকে মেলে। हमारा तो पहले से चल रहा था, बट दिल्ली ब्लास्ट से और थोड़ा सेंसिटिव हो गए, और भी हमने जो जहाँ जहाँ अलमीरा पड़ी है, खाली है, आज भी हमने सुबह एक अलमीरा तोड़ी है, ब्रांड न्यू अलमीरा थी, लॉक गुम हो गया, डॉक्टर ट्रांसफ़र हो गया, तो हमने अपनी कमेटी बनाई है, सिक्योरिटी वाले भी, लोकल पुलिस वाला भी होता है हमारा, उसको भी साथ रख के खोलते हैं, मास्टर की बनाएंगे और दोबारा किसी को अलर्ट करेंगे।